হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা ক্লাস 9-এর বায়োলজির স্পেসিফিকলি 3টে চ্যাপ্টারের পিওয়াইকিউ যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। তো এগুলো পরীক্ষার আকারে তোমাদের নেওয়া হয়েছিল, যারা যারা তোমরা অফলাইন সেন্টারে যারা পরীক্ষা দিয়েছো, তো তোমাদেরকে এগুলো যা সলিউশন ভিডিও মানে সলিউশনগুলো এগুলো বলে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু ফার্দার কোনো ক্ল্যারিফিকেশন বা ডিটেলসে আমি বেশি বলছি না, কারণ ক্ল্যারিফিকেশনের জন্য তোমরা ডিফারেন্ট ভিডিও বা ডিফারেন্ট টপিক ওয়াইজ তোমরা জিনিস কন্টেন্ট বা চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যারা নতুন দেখছো, যারা আমাদের সম্বন্ধে বেশি ডিটেলস জানো না, তোমরা প্লে স্টোর থেকে এইচসিডিপি এডুকেশন অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, তাহলে তোমরা ডিটেলসে বাকি জিনিসগুলো নিজেরাই বুঝতে পেরে যাবে। তো চলো আমি বেশি কথা না বলে ভিডিও লেন্থ না বড় করে টপিকটা শুরু করছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু এই সেট নাম্বারটা সলিউশন হচ্ছে, একটু সেট নাম্বারটা দেখে নিও, 8062 024। এই সেটটা সলিউশন করছি একদম ডাইরেক্ট। চলো সময় নষ্ট না করে শুরু করি। ফার্স্টে দেখো এখানে একের কোয়েশ্চেনটা কি বলছে। ফার্স্টে একেরটা বলছে এটিপি ছাড়া বাহক অণু নির্ভর প্রক্রিয়াটি হলো কোনটা। এটিপি ছাড়া বাহক অণু নির্ভর প্রক্রিয়াটা এখানে কোনটা বলছে, সেটা বলছে 1 নম্বর হচ্ছে ব্যাপন, 2 নম্বর অভিশ্রবণ, 3 নম্বর সহায়ক ব্যাপন আর বাষ্পমোচন। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার ডেফিনেটলি হবে কি সহায়ক ব্যাপন হচ্ছে প্রক্রিয়া অ্যান্সার। নাম্বার 2 কি বলছে, নিম্ন থেকে উচ্চ ঘনত্বের অণুগুলির পরিবহন ঘটে। নিম্ন থেকে উচ্চ ঘনত্বের মানে লো ডেন্সিটি থেকে হাই ডেন্সিটি, কি বললাম, লো থেকে হাই ডেন্সিটির মধ্যে কিসের পরিবর্তন ঘটে? 1 নম্বর বলছে সক্রিয় পরিবহনে, নিষ্ক্রিয় পরিবহনে, উভয় ক্ষেত্রে, আর সক্রিয় শোষণে। রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন ডি, সক্রিয় শোষণ প্রক্রিয়ায় একমাত্র নিম্ন থেকে উচ্চ ঘনত্বের অণুগুলির মধ্যে পরিবহন কি বলছে, পরিবহন ঘটে। 3 নম্বর কি বলছে, অর্ধভেদ্য পর্দার মাধ্যমে জলের ব্যাপনকে কি বলা হয়? অর্ধভেদ্য পর্দা যেখানেই থাকবে সেটাকে ডেফিনেটলি কি বলা হবে? রাইট অ্যান্সার হচ্ছে অভিশ্রবণ বলা হবে। কি হবে? অভিশ্রবণ বলা হবে। 4 নম্বর বলছে অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য উপাদান হলো কি? অর্ধভেদ্য পর্দা, ভেদ্য পর্দা, প্রভেদক পর্দা, যে কোনো পর্দা। দেখো ডেফিনেটলি অর্ধভেদ্য পর্দাই হচ্ছে, একদম যখনই অভিশ্রবণ কথাটা বলবে তখনই মনে রাখবে অর্ধভেদ্য পর্দা। তোমাদের একটুখানি ব্যাপারটাকে ক্ল্যারিফাই করার জন্য শর্টে বলে দিই, ব্যাপন আর অভিশ্রবণের মধ্যে তোমাদের যাতে কনফিউশন হয়ে যায়, তোমরা যারা ব্যাপন মানে কি, ঘরের মধ্যে একটা একদম বেসিক এক্সাম্পল দিয়ে বলছি। ঘরের মধ্যে তোমরা একটা জায়গায় ধূপ জ্বালালে, ধূপ জ্বালিয়ে কিছুক্ষণ পর তোমরা ঘরের মধ্যে কোনো ফ্যান চালালে না বা কোনো কিছু না করে তোমরা যদি ঘর থেকে বাইরে বেরিয়ে যাও, তোমরা কি দেখতে পারবে? ঘরের ধোঁয়াটা সারা মানে এক কোণে দিলে সেই ধোঁয়াটা সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বা জলের মধ্যে তোমরা যদি 1 ফোঁটা উজালা বা 1 ফোঁটা যদি লাল ইঙ্ক ফেলো, তোমরা দেখবে কিছুক্ষণ পর জলটা না ঘাটলেও আস্তে আস্তে কি হচ্ছে, মানে গাঢ় বেশি ঘনত্ব থেকে কি হচ্ছে, লিকুইডটা যে কালিটা বেশি ঘনত্ব আছে সেখান থেকে কি হচ্ছে, জলের সব ঘনত্বের মধ্যে সমানভাবে ছড়িয়ে যাচ্ছে এবং সমঘনত্ব পরিণত করছে। এটাকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হয় ব্যাপন। কিন্তু অভিশ্রবণের ক্ষেত্রে কি হয়, অর্ধভেদ্য পর্দার আগে অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কি করা হয়, জিনিসপত্রগুলো যে কিছু কিছু এলিমেন্ট আছে, লিকুইডগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আমি শুধু তোমাদের জাস্ট এক্সাম্পলটা বলছি, মনে রাখবে একটা কিসমিসকে যদি জলের মধ্যে ভিজিয়ে রাখো, মনে রাখবে পরের দিন সকালে সেটা কিসে পরিণত হয়, বেশ অনেকটা ফুলে ওঠে। তো এই জিনিসটা হচ্ছে অনেকটা অর্ধভেদ্য পর্দার এক্সাম্পল। আমি আরও অর্ধভেদ্য পর্দা আমি এক্সাম্পল দিতে পারি, বাট সেটা আমাদের এই ভিডিওর টপিক নয়। আমরা এখানে যেহেতু পিওয়াইকিউ ডিসকাস করছি বা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা আমাদের এখানে মক টেস্টে যেটা এসেছিল সেই মক টেস্টের পেপার ডিসকাস করছি, তাই এখানে আমি বেশি তোমাদের বলছি না। অপশন 5 কি বলছে, কোষ থেকে জলের বহিষ্করণকে কি বলা হয়? কোষ থেকে যখন জল বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে শোষণ, ব্যাপন, অভিশ্রবণ, আর 4 নম্বর হচ্ছে বহিঃশ্রবণ। দেখো ডেফিনেটলি এখানে কি হচ্ছে, অন্তর অভিশ্রবণে কি হচ্ছে, জল ভিতরে ঢুকছে। আর কোষ থেকে যখন জল বাইরে বেরিয়ে যাচ্ছে, মনে করো এটা একটা সেল থেকে জলটা যখন বাইরে বেরিয়ে যাচ্ছে, জলটা বেরিয়ে যাওয়ার ফলে সেলটা কি হচ্ছে, সেলটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হয় বহি অভিশ্রবণ বলা হয়। কি বলা হয়? এটাকে বহি অভিশ্রবণ বলা হয়। ঠিক আছে, তারপর কি বলছে, লরিংসের অণুনাস্তি নিমিত্ত ঢাকনাকে কি বলা হয়? ডেফিনেটলি অপশন হচ্ছে অপশন বি, এপিক্লাস্টিস বলা হয়। আচ্ছা, আমি কোয়েশ্চেনগুলো কিছুটা নিচের দিকে আরও নামিয়ে দিই বাকি কোয়েশ্চেনগুলোকে দেখার জন্য। আচ্ছা, সাতেরটা কি বলছে, সাতেরটা বলছে অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি মাছ হলো কই মাছ। আচ্ছা, এখানে বাই দেবে, এখান থেকে অপশানগুলো শুরু হচ্ছে, কই মাছ, বুই মাছ, সিলভার কার্প আর আমেরিকান রুই। ডেফিনেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি কই মাছ। ঠিক আছে, তারপরে বলছে কই মাছের অতিরিক্ত নাম কি? শ্বাসনল, শ্বাসবৃক্ষ, শ্বাসফুল আর শ্বাসমূল। ডেফিনেটলি কি হবে, কই মাছের অতিরিক্ত যে এক্সট্রা যে শ্বাসযন্ত্র আছে সেটার নাম হচ্ছে কি অপশান ডি। নলাকার আকৃতির শ্বাসঙ্গ দেখা যায় কোন মাছের মধ্যে? নলাকার আকৃতির শ্বাসঙ্গ দেখা যায় ডেফিনেটলি কোন মাছের? উত্তর হচ্ছে শিঙি মাছের মধ্যে দেখা যায়। কার মধ্যে দেখা যায়? শিঙি মাছের মধ্যে। তারপর বলছে কি পুস্তক, ফুসফুস বা বুকলাং কার শ্বসন অঙ্গ? পুস্তক, ফুসফুস বা বুকলাং, এটা কার মধ্যে আছে? পুস্তকের মতো মানে বইয়ের মতো লাংস যেগুলো আছে কার মধ্যে দেখা যায়? সেটা হচ্ছে কি কার মধ্যে? অপশন ডি সি, কাঁকড়া বিছা। কার মধ্যে দেখা যায়? কাঁকড়া বিছা। 11টা কি বলছে,
আরশোলার শাসঙ্গের নাম কি? আরশোলার শাসঙ্গের নাম হচ্ছে অপশন ডি ট্রাকিয়া। কি আরশোলার শাসঙ্গের নাম হচ্ছে কি? ট্রাকিয়া। পতঙ্গের দেহের মধ্যে কি বলছে? পতঙ্গের দেহে শ্বাসছিদ্রের সংখ্যা কতগুলো? পতঙ্গের দেহে শ্বাসছিদ্র হচ্ছে দেখো ডেফিনেটলি 20টি থাকে। কতগুলো? 20টি। 20টি মানে এখানে আমরা বলতে পারি কত? অপশন হচ্ছে অপশন ডি হচ্ছে কত? 10 জোড়া। ওকে, অপশন ডি হচ্ছে 10 জোড়া, 20টি। তারপর অপশন 13-এ কি বলছে? ঐচ্ছিক পেশিকোষে অবাধ শ্বসনের ফলে কোনটি উৎপন্ন হয়? ঐচ্ছিক পেশিকোষে যখনই উৎপন্ন বলছি, ঠিক আছে, ঐচ্ছিক পেশির মধ্যে অবাধ শ্বসনের ফলে, টার্মটা ভালো করে দেখো, কোন জিনিসটা উৎপন্ন হয়? একটা বলছে পারুভিক অ্যাসিড, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড। অপশন হবে কোনটা? ল্যাকটিক অ্যাসিড হবে। কি উৎপন্ন হবে? কোনটা উৎপন্ন হবে? ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, এটা স্পেলিংটা একটু ভুল আছে, এখানে বলছে ইস্ট, এটা হবে ইস্ট। ইস্টের সাহায্যে কোনটি সংগঠিত হয়? 1 নম্বর বলছে কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড, আচ্ছা এটা একটু টাইপিং মিস্টেক আছে, সম্মান হবে না, এটা হবে সন্ধান হবে, ঠিক আছে, সবাত শ্বসন আর বিউটারিটিক অ্যাসিড সন্ধান। সো রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে 14, রাইট অ্যান্সার হচ্ছে কোহল সন্ধান হবে। কি হবে? কোহল সন্ধান। 15টা কি বলছে? 15টা বলছে কোন উৎসেচক কোহল সন্ধানে সাহায্য করে? রাইট অ্যান্সার হচ্ছে জাইমেজ। জাইমেজ উৎসেচকটি কি করে? কোহল সন্ধানের মধ্যে সহায়তা করে। অপশন 16 বলছে কি বলছে? প্রান্তীয় শ্বসন ঘটে। কোথায় প্রান্তীয় শ্বসন ঘটে? সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, আর বলছে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায়। দেখো মাইটোকন্ড্রিয়া হচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ধাত্রে না অন্তঃপর্দা, এটা নিয়ে একটু কনফিউশন থাকে। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার কি? অন্তঃপর্দার মধ্যে প্রান্তীয় শ্বসন ঘটে। আচ্ছা, নেক্সট বলছে কি? নাম্বার 16, আচ্ছা নাম্বার 17 কি বলছে? ইটিএস দেখা যায় কোথায়? 1 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্টে, নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে আর মাইটোকন্ড্রিয়া। ডেফিনেটলি মাইটোকন্ড্রিয়া রাইট অ্যান্সার। ইটিএস দেখা যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার কোথায় দেখা যায়? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, অক্সিজোমের মধ্যে দেখা যায়। আচ্ছা, নেক্সট বলছে সালোক সংশ্লেষ ও শ্বসন হার প্রায়, আচ্ছা এটা শাসন হার হবে না, এটা শ্বসন হবে, শ্বসন হার। স্পেলিং কিছু মিস্টেক আছে, একটু কনসিডার করে নিও, কারণ টেকনিক্যাল যারা টিম, যারা এগুলো মানে টাইপ করে, তারা কিছু মিস্টেক করে ফেলেছে এখানে। সো একটু কনসিডার করে নিও তোমরা। সালোক সংশ্লেষ ও শ্বসন হার প্রায় সমান হয় কোথায়? রাত্রিবেলা, দুপুরবেলা, ভোর ও গুডুলি। আর ফোর্থ অপশন বলছে কি? ফোর্থ অপশন বলছে যে সব সময়। সো রাইট অ্যান্সার এখানে কি হবে? ভোর ও গধূলি। সব সময় তো কোনো সময় হবে না, ঠিক আছে। সালোক সংশ্লেষের হার যেমন বেড়ে যায় দুপুরবেলা, ঠিক আছে। সো ভোর আর গধূলি হচ্ছে এমন একটা টাইম যেখানে আলো আধারির মতো সিচুয়েশন থাকে, তাই সালোক সংশ্লেষ শ্বসন এক্ষেত্রে কি হয়? মোটামুটি ক্ষেত্রে কি হয়? একটা সেম বা প্রায় সমান হয়, দুটোর হারই সমান হয়। আচ্ছা, নেক্সট বলছে বৃহৎ লালাগ্রন্থিদের নাম কি? সব থেকে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা মনে রাখবে। এই কোশ্চেনটা কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন এক্সামের থেকে শুরু করে, তোমাদের স্কুল এক্সাম থেকে শুরু করে কম্পিটিটিভ এক্সামের মধ্যেও আসে। সব থেকে বড় লালা গ্রন্থির নাম কিন্তু যকৃৎ নয়, সেটা হচ্ছে কি প্যারোটিড গ্রন্থি। কি হবে? সব থেকে বড় গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড গ্রন্থি। 20টা বলছে উৎসেচক হলো কি ধর্মী? প্রোটিন ধর্মী, স্টেরয়েড ধর্মী, উভয় ধর্মী অক্সাইড অথবা শর্করা বর্মী। এটা শর্করা ধর্মী হবে। ওকে, সো উৎসেচক ডেফিনেটলি কি হবে? উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী। কোনটি অ্যামাইলোটিক উৎসেচক? উত্তর 4টে অপশন দেওয়া আছে, পেপসিন, মল্টোজ, লাইপেজ আর হচ্ছে ট্রিপসিন। তো এখানে কি হবে? মল্টেজ হবে। টায়ালিন উৎসেচকের ক্ষরণস্থল কোথা থেকে হয়? টায়ালিন কোথা থেকে ক্ষরণস্থল হয়? ডেফিনেটলি হয় কোথা থেকে? লালা গ্রন্থি থেকে। কোথা থেকে হয়? অপশন ডি, লালা গ্রন্থি। কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক? এদের মধ্যে কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক? ঠিক আছে, প্রোটিওলাইটিক উৎসেচকের মধ্যে সব থেকে বেস্ট ইয়ে হচ্ছে কি? টায়ালিন। কোনটা হবে? সেটা হচ্ছে টায়ালিন। আচ্ছা, এদের মধ্যে চারখানা উৎসেচক দিয়ে দিয়েছে। এই 4টি উৎসেচকের মধ্যে 24, এখানে 24এরটা বলছে 4টি উৎসেচকের মধ্যে কোন উৎসেচকে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে? মানে কার্বোহাইড্রেট কথাটা মানে কি? শর্করাকে হজম করতে কোন উৎসেচক সাহায্য করে? সো এক্ষেত্রে হবে কি? টায়ালিন। টায়ালিন মনে রাখবে সবসময়, টায়ালিন কি করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো সম্বন্ধে যদি কনফিউশন হয়, এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের ডিটেল ভিডিও আছে, অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে, প্লাস চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল আছে। তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে কিন্তু প্লাস তোমরা মক টেস্টগুলো সেখান থেকে তোমরা দেখে দিতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেক জিনিসগুলো ক্ল্যারিটি হবে বা সুবিধা হবে। সো টায়ালিন হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 25এরটা কি বলছে? আম্লিক মাধ্যমে কাজ করে এইরূপ একটি উৎসেচকের নাম হলো, ঠিক আছে, আম্লিক মারপেটে করে হচ্ছে কে? পেপসিন। এটা মনে রাখবে, কি রাখবে? পেপসিন। আম্লিক মাধ্যম কাজ করে এইরূপ একটি উৎসেচকের নাম হচ্ছে কি? পেপসিন। সো এখানে আমাদের এমসিকিউ 25টা এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো ছিল, সেই 25টা এমসিকিউ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নিচের দিকে কিছু কোশ্চেনে চলে আসবো, ঠিক আছে।
যে কোয়েশ্চেনগুলো কি বলছে দেখো, দু একটি শব্দের মধ্যে উত্তর দাও, মানে এগুলো শর্ট কোশ্চেন, এসএ কিউ কোয়েশ্চেন। তো এসএ কিউ এর মধ্যে কিছু কিছু আমরা যেগুলো দেখবো, কোন পদ্ধতিতে মূলের কর্টেক্স কোষের মধ্যে রসের পরিবহন ঘটে, ঠিক আছে। আচ্ছা বলছে কোন পদ্ধতিতে, এখানে স্পেসিফিকলি পদ্ধতির নাম আমাকে বলেছে, তাহলে কি হবে, কোষান্তর অভিশ্রবণ। কি হবে, কোষান্তর অভিশ্রবণ, ঠিক আছে, অভিশ্রবণ, কোষান্তর অভিশ্রবণ পদ্ধতির মাধ্যমে এখানে আমাদের কি করে, মূলের কর্টেক্স কি বলছে, মূলের কর্টেক্স কোষের মধ্য দিয়ে রসের পরিবহন ঘটে। 2 নম্বর কোয়েশ্চেন বলছি, জল শোষণের ফলে মূলের কর্টেক্স কোষে রসস্ফীতিজনিত চাপকে কি বলা হয়, কি বলা হয়, মূলজ চাপ বলা হয়। কি বলা হয়, মূলজ চাপ। আচ্ছা 3 নম্বরটা বলছে কি, 3 নম্বরটা খুবই ইজি কোয়েশ্চেন, বলছে কোন টানের প্রভাবে জাইলেম বাহিকার মাধ্যমে জলস্তম্ভ ঊর্ধ্বমুখী বাহিত হয়। মানে দেখো আমরা জানি কোষের মধ্যে পরিবহনের দুখানা ট্র্যাক আছে, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কি করে, ওয়াটার সাবস্টেন্স বা মিনারেলসগুলোকে কি করে মাটি থেকে একদম উপর দিকে নিয়ে যায়, আর ফ্লোয়েম কি করে, পাতার মধ্যে যে ফুডগুলো তৈরি হয় বা খাদ্যগুলো তৈরি হয়, সেই খাদ্যগুলোকে কি করে ওখান থেকে সব জায়গার মধ্যে সারা বডি পার্টের মধ্যে ছড়িয়ে দেয়। তো এখানে বলছে কোন টানের প্রভাবে, উত্তর হচ্ছে বাষ্পমোচন টান। কিসে, বাষ্পমোচন, বাষ্পমোচন টান বা বাষ্পমোচন চাপ বলতে পারো। এখানে টান যেহেতু মেনশন করা আছে, বাষ্পমোচনের টানের প্রভাবে জাইলেম বাহিকার মাধ্যমে জলস্তম্ভ ঊর্ধ্বমুখে পতিত হয়। নাম্বার 4 বলছে কোন পদ্ধতিতে কোষের রসস্ফীতি অবস্থার সৃষ্টি হয়, সেটা কি হবে, কোন পদ্ধতিতে কোষের রসস্ফীতি অবস্থার সৃষ্টি হয়, উত্তর হচ্ছে কি অন্ত অভিশ্রবণ। অভিশ্রবণে দুটো আছে, একটা হচ্ছে অন্ত অভিশ্রবণ, একটা হচ্ছে বহিরঅভিশ্রবণ। অন্ত অভিশ্রবণ, ঠিক আছে। 5এরটা বলছে কি, 5এরটা বলছে কোন প্রকার শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, কোন প্রকার, তার একটুখানি এটা উপরে তুলে নিই। হ্যাঁ বলছে কোন প্রকার শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। দেখো বিপাকীয় শক্তির প্রয়োজন হচ্ছে কিসে, সক্রিয় জল শোষণ, সক্রিয় জল শোষণ, সক্রিয় জল শোষণ বেসিক্যালি কি হয়, বিপাকীয় শক্তি প্রয়োজনীয় হয়। নাম্বার 6 কি বলছে, নাম্বার 6এরটা কি বলছে, শক্তির ব্যবহার ছাড়া যে শোষণ প্রক্রিয়া ঘটে, মানে যেখানে কোনো রকম কোনো এনার্জি ইউজ হবে না, ঠিক আছে, সেটাকে বলা হয় নিষ্ক্রিয় শোষণ। কি বলা হয়, নিষ্ক্রিয় শোষণ। গ্লাইকোলাইসিসের শেষে কত অণু এটিপি উৎপন্ন হয়। দেখো গ্লাইকোলাইসিসের শেষে এক জোড়া মানে হচ্ছে 2 অণু, কি হয়, 2 অণু এটিপি উৎপন্ন হয়। কত অণুর জায়গায় রাইট অ্যান্সার হবে কত, 2 অণু। 8 বলছে কেব্রস চক্রের শেষে এক অণু গ্লুকোজ থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়। দেখো এক অণু গ্লুকোজ থেকে এটিপি উৎপন্ন হয় 24 অণু, এটা গোলাবে না। গ্লাইকোলাইসিস যখন শেষ হচ্ছে তখন কি বলছে, এটিপি উৎপন্ন হচ্ছে 2 অণু, কিন্তু কেব্রস চক্র যখন শেষ হয়ে যাচ্ছে তখন মনে রাখবে কত অণু উৎপন্ন হচ্ছে, 24 অণু হচ্ছে। শ্বসনে এক অণু গ্লুকোজকে সম্পূর্ণভাবে জারিত করলে কত অণু অক্সিজেনের, মানে শ্বসনে এক অণু গ্লুকোজকে সম্পূর্ণভাবে জারিত করতে কয় অণু অক্সিজেনের প্রয়োজন হয়, ডেফিনেটলি ক অণু অক্সিজেনের প্রয়োজন হয়, 6 অণু অক্সিজেনের প্রয়োজন হয়। এটা তোমাদের যখন চ্যাপ্টার ওয়াইজ যে পুরো মানে চ্যাপ্টার ওয়াইজ যখন যেখানে আমি টপিকগুলো শ্বসনগুলো কভার আপ করেছি, ওখানে দেখবে কিন্তু এই সম্বন্ধে ডিটেলসে পুরো কিন্তু তোমাদের মানে ক্যালকুলেটিভলি পুরো জিনিসগুলোকে দেখানো আছে পুরো, ঠিক আছে, প্লাস অ্যানিমেশন দিয়ে দেখানো আছে। তোমরা একটুখানি চ্যানেলের প্লেলিস্টে খুঁজে নিও, না খুঁজে পেলে অ্যাপের মধ্যে যেও, অ্যাপের মধ্যে কিন্তু জিনিসগুলো খুব সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে করা আছে, প্লাস ওখানে তোমরা ফ্রি অফ কস্ট টেস্ট সিরিজও পেয়ে যাবে। সবাত শ্বসনে এটিপির উৎপাদনকে কি বলা হয়। দেখো সবাত শ্বসন যেটা আছে, 2 রকম শ্বসন প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন, ঠিক আছে। তো সবাত শ্বসনে যে এটিপি উৎপাদন হয় সেটাকে বলা হয় কি, অক্সিডেটিভ। আচ্ছা আমি লিখতে শুরু করি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ওকে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মানুষের প্রধান শ্বাসঙ্গের নাম কি, মানুষের প্রধান শ্বাসঙ্গের নাম হচ্ছে কি লাংস, যেটাকে আমরা বলি ফুসফুস। 12টা বলছে বায়ুথলির বায়ু এবং ফুসফুসের রক্তজালকের মাধ্যমে কোন পদ্ধতিতে গ্যাসীয় আদান প্রদান হয়। মানে মানুষ যে লাংসের মধ্যে যখন এয়ারগুলো ঢুকছে কি হয়, বেসিক্যালি কি হয়, লাংসের মধ্যে যখন এয়ার ঢোকে, লাংসের মধ্যে এয়ার ঢুকে কি হয়, সেই এয়ারটাকে কি করে ব্লাডের মধ্যে ফুসফুসের রক্তজালক মিশিয়ে দেয়, ঠিক আছে। সেই মিশিয়ে দেওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়, সেটাকেই বলা হয় ব্যাপন প্রক্রিয়া। কোন প্রক্রিয়ার দ্বারা হয় এটাকে, ব্যাপন প্রক্রিয়ার দ্বারা হয়। কোন প্রক্রিয়ায় দুধ থেকে দই উৎপন্ন হয়, সেটাকে বলা হয় কোহুল সন্ধান বা সন্ধান প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়, সন্ধান প্রক্রিয়ায়।
আরশোলা ট্রাকিয়া কোন ছিদ্র, আরশোলা ট্রাকিয়া কোন ছিদ্র দ্বারা পরিবেশ উন্মুক্ত হয়? ঠিক আছে, সেটাকে বলা হয় শ্বাস ছিদ্র। কি বলা হয়? শ্বাস ছিদ্র। আচ্ছা, অপশন কি বলছে? গ্লাইকোসাস, এক সেকেন্ড দাঁড়াও, পরের পেজটা তুলে নিই। হ্যাঁ, গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী পদার্থের নাম লেখো। অন্তর্বর্তী পদার্থের নাম হবে কি? ফসফোএনোল। আচ্ছা, লিখে নেবে, ফসফোএনোল পাইরুভেট, পাইরুভেট। ওকে, তারপর বলছে 16টা কি বলছে? 1 গ্রাম অণু গ্লুকোজের জারণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? 1 গ্রাম গ্লুকোজ মানে কত? C6H12O6। 1 গ্লাস মানে 1 গ্রাম অণু গ্লুকোজের জারণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? ডেফিনেটলি 38 অণু। 38 অণু, 38 অণু হয়। সাকসিনিক অ্যাসিড যৌগটি কটি কার্বন যুক্ত হয়? ডেফিনেটলি 4টি। টিসিএ চক্রের প্রথম উপজাত বস্তুটি কি? টিসিএ চক্রের প্রথম উপজাত বস্তুটি হচ্ছে কি? সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, বেশিরভাগ উদ্ভিদের মধ্যে কোন ধরনের পুষ্টি দেখা যায়? দেখো, বেশিরভাগ উদ্ভিদই, মেজরিটি উদ্ভিদ হচ্ছে গ্রিন। গ্রিন মানে সবুজ, এদের মধ্যে কি সালোক সংশ্লেষ থাকে। তাহলে এটা কিসে সক্ষম হবে? স্বভোজী পুষ্টি। কি দেখা যায়? স্বভোজী পুষ্টি দেখা যায়। পতঙ্গভুক্ত উদ্ভিদরা কিসের প্রয়োজন মেটাতে পতঙ্গ শিকার করে? বেসিক্যালি দেখো, পতঙ্গভুক্ত যারা উদ্ভিদ হয় তারা প্রথম কথা পরভোজী পুষ্টি করে, কারণ তাদের মানে বেসিক্যালি তারা খাদ্যের জন্য বাইরের কোনো জগৎ থেকে ডিপেন্ড করে। এরা নিজেদের শরীরে খাবার বানাতে পারে না সেইভাবে। কিন্তু বেসিক্যালি পতঙ্গকে শিকার করে কিসের জন্য? নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য। কিসের জন্য? নাইট্রোজেন এর চাহিদা মেটাতে, বা চাহিদা বা প্রয়োজন কথাটা বলতে পারো। ঠিক আছে, রান্না কোন ধরনের মিতজীবিতা প্রদর্শন করে? দেখো, আমরা যে রান্না বান্না করে খাই, আমরা অ্যাকচুয়ালি কিন্তু স্বভোজীকে খাচ্ছি, আমরা পরভোজীকেও খাচ্ছি, কনজিউম করছি। তাহলে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি রান্না করে, মানে কি? এটা আমরা প্রসেস করে খাচ্ছি, মানে হচ্ছে প্রসেস ফুড। এটা হচ্ছে সহভোক্তাকে বোঝায়। কাকে বোঝায়? সহভোক্তা। টার্মগুলো মনে রেখে দেবে, টার্মগুলো মনে রাখলে পরীক্ষায় সুবিধা হবে। একটি ব্যতিহারী মিতজীবিতার উদাহরণ বলো। ব্যতিহারী মিতজীবিতার এক্সাম্পল বলতে পারো তোমরা রাইজোবিয়াম ও সিম্বগোত্রীয় উদ্ভিদ। বাই দ্য ওয়ে, সিম্বগোত্রীয় উদ্ভিদ আশা করি তোমরা জানো। সিম্বগোত্রীয় উদ্ভিদ হচ্ছে যে সমস্ত উদ্ভিদগুলো বেসিক্যালি আমরা চাষ করি মাটির মধ্যে নাইট্রোজেনের যে ঘাটতি আছে, নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য, সেই সমস্ত উদ্ভিদগুলোকে আমরা কি বলি? সিম্বগোত্রীয় উদ্ভিদ বলি। তো রাইজোবিয়ামের সাথে সিম্বগোত্রীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে, এটাই হচ্ছে একটা কি? ব্যতিহারী মিতজীবিতার উদাহরণ। একটি মিতজীবী প্রাণীর নাম বলো। মিতজীবী অনেক প্রাণী আছে, এটা আমি তোমাদেরকে বলছি না, তোমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারো। একটা এক্সাম্পল হচ্ছে মনোসিস্টিস, হলোফাইটিক বা স্বভোজী পুষ্টির পর্যায়গুলো কি কি আছে? ফার্স্ট হচ্ছে খাদ্য গ্রহণ আছে, সংশ্লেষ আছে, তারপর লাস্টে কি আছে? স্বভোজী পুষ্টির মধ্যে কি হচ্ছে? খাদ্য গ্রহণ করছে আর আত্তীকরণ হচ্ছে। কি হচ্ছে? আত্তীকরণ। আচ্ছা, সুষম খাদ্যের মধ্যে, সুষম খাদ্য কথাটার মানে কি? ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের কি অনুপাত হয়? সবসময় মনে রাখবে, কার্বোহাইড্রেট 4 হলে, যদি সুষম ডায়েট যদি 6 গ্রাম হয়, 6 গ্রাম যদি এলিমেন্ট হয়, তার মধ্যে 4 গ্রাম হবে কার্বোহাইড্রেট, প্রোটিন হবে 1 গ্রাম, আর ফ্যাট হবে 1 গ্রাম। 4:1:1। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই সেটটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। এরপরে আবার তোমাদের নেক্সট সেটের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।